27 ধারা 26 ধারার যে প্রক্রিয়া, যে সম্পত্তির হিসাব চাওয়া, এরপরে দুর্নীতি দমন কমিশনকে কেউ ভয় পায় না কেন? দ্যাট ইজ দ্য বিগ কোশ্চেন। তো এইখানে দেখাতে হবে আসলে যে দাতালা দুর্নীতি দমন কমিশন আছে, দে হ্যাভ দ্য টিথ। ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে সেখানে জামাত দল হিসেবে তাদের সেখানে অবজারভেশন আসছে যে এই দলটা একটা সন্ত্রাসী দল এবং এইটাকে নিবন্ধন বাতিল করা দরকার, এদের রাজনীতি বন্ধ করা দরকার। কি পদ থেকে স্থগিত করছে, তাকে তো আবার দেখা গেল আমির খসরু মাহমুদের পাশে বসে প্রেস ব্রিফিং এ বসে আছে। তো ওইগুলা দলে দলে এই জন্য এই দলগুলো, যে দলগুলোর ভিতরে গণতন্ত্র নাই, তাদের বলা হয় যে তাকে যে আপনার অব্যাহতি দেয় অথবা বরখাস্ত করে, ওইটা একটা স্ট্যাটাস। ও জানে যে 2 দিন পরে কাউকে ম্যানেজ করে আবার ফেরত আসবে। দেখুন, যে প্রশ্ন করেছে ব্যাংকের পরিচালকরা এবং যারা ম্যানেজমেন্টে ছিল তারা যদি দুর্নীতি করে, অবশ্যই সেটা বিচার হতে হবে, প্রত্যেকটা দুর্নীতির বিচার হতে হবে এবং সেই জন্যই যে অভ্যুত্থান। সো এইটি চ্যালেঞ্জ যে তারা এই দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী এবং যারা প্রতিষ্ঠান ধ্বংস করেছে তাদেরকে রেহাই দেওয়ার, তাদেরকে মাফ করার, তাদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকেরই বিচারের সম্মুখীন করতে হবে এবং এইটা করতে হলে আমি মনে করি যে বাংলাদেশে যে দুর্নীতি স্পেশাল ট্রাইব্যুনাল গুলো আছে, এটার সংখ্যা অত্যন্ত কম। এইটা প্রত্যেকটা জেলা শহরে মিনিমাম 2টো করে স্পেশাল ট্রাইব্যুনাল এবং ঢাকাতে 100 স্পেশাল ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা উচিত। কারণ আপনি দেখেন যে 15 বছরে আওয়ামী লীগ কিন্তু একটা দুর্নীতির মামলার বিচার ইচ্ছাকৃত করে নাই অথবা করতে পারে নাই, একটা দুর্নীতির মামলা বিচার করতে পারে। আপনি যদি অ্যাপারেন্টলি 1 বছরের ভিতরে শাস্তি দিতে পারেন না, তো যে জনগণের সম্পত্তি যেটা লুটপাট করে তারা নিয়েছে সেই সম্পত্তি জনগণের কাছে ফেরত দিবেন এবং তারা আইনে যে শাস্তি আছে সেই শাস্তি ভোগ করবে, তাহলে আপনি বুঝতে পারবেন এবং বলতে পারবেন যে কিছুটা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেছে। কিন্তু বাংলাদেশের এই যে বিচার ব্যবস্থা, এইটা ক্রিমিনাল এবং দুর্নীতিবাজদের অনেক সময় সুবিধা দেয়, অনেক সময় তাদেরকে রক্ষা করে। বিচারের নামে যে দীর্ঘসূত্রিতা, এইটাই ক্রিমিনালরা এবং এই দুর্নীতিবাজরা অত্যন্ত সুযোগ পায়, যার জন্য কোনোভাবে কেউ দুর্নীতি করতে ভয় পায় না। দেখেন এত মামলা হচ্ছে, এই এত নোটিশ, 27 ধারা 26 ধারার যে প্রক্রিয়া, যে সম্পত্তির হিসাব চাওয়া, এরপরে দুর্নীতি দমন কমিশনকে কেউ ভয় পায় না কেন? দ্যাট ইজ দ্য বিগ কোশ্চেন। তো এইখানে দেখাতে হবে আসলে যে দাতালা দুর্নীতি দমন কমিশন আছে, দে হ্যাভ দ্য টিথ, সেটা দেখাতে হবে। আর ইন্ডিয়া যে আমাদের রাস্তা ব্যবহার করছে, যে 120টা সমঝোতা চুক্তি বা সমঝোতা স্মারক অথবা চুক্তি করেছে, আমরা বারংবার এটা বলছি এবং দাবি জানাচ্ছি যে এই চুক্তিগুলা রিভিউ করার জন্য একটা বিশেষ কমিটি হওয়া উচিত এবং জনস্বার্থে এবং দেশের স্বার্থের বাইরে যে চুক্তিগুলো হয়েছে, যে সমঝোতা স্মারকগুলো হয়েছে, এইগুলা ইমিডিয়েটলি বাতিল করতে হবে। যেমন বাংলাদেশে কেন রাডার স্টেশন ইন্ডিয়ারা পরিচালনা করবে, বাংলাদেশের রাস্তা ব্যবহার করবে, কোনো ট্রিপ দেবে, কোনো ধরনের ট্যারিফ দেবে না। আপনার পোর্ট ব্যবহার করবে, সেটা আমাদের দেশের শিপ যদি থাকে সেই শিপকে সরিয়ে তাদের শিপ এসে করবে। তো এটা তো সবরেন্টি থাকে না, এটা তো অনেকবার আমরা বলেছি, এখনো বলে যাচ্ছি যে এই চুক্তিগুলো ইমিডিয়েটলি রিভিউ করা উচিত এবং যেটা দুইটি দেশের জনস্বার্থে, স্পেশালি বাংলাদেশের জনস্বার্থে যেটা নাই, সেই চুক্তিগুলো ইমিডিয়েটলি বাতিল করা উচিত। এবং আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের সেই ম্যান্ডেট রয়েছে। এখন গতকালকে আইন অ্যাডভাইজার সে যেটা বলেছে যে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল এবং এটাকে ব্যান করা যাবে না, এইটা স্বাধীনতা যুদ্ধের চেতনা দাঁড়িয়ে একটি দল। হ্যাঁ, এইটা অ্যাটর্নি জেনারেল সাহেব একই কথা বলেছে তার আগের দিন, যে ব্যক্তির অপরাধের জন্য দল দল ব্যান্ড করা যায় না, রাজনীতি বন্ধ করা যায় না, এটা বলেছে। তো এইটা এই দেশের জনগণ কতটুকু নিবে, এটা কথার যুক্তি রয়েছে। কিন্তু এই সামনে এই উদাহরণও রয়েছে যে জার্মানিতে যখন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল হচ্ছিল এবং সেইখানে যে এই হিটলারের দল নাৎসি, সেগুলো তো ব্যান্ড করা হয়েছে।
শুধু জার্মানি না, বাংলাদেশে তো এই উদাহরণ রয়েছে যে আহ যুদ্ধবাদী ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে সেখানে জামাত দল হিসেবে তাদের সেখানে অবজারভেশন আসছে যে এই দলটা একটা সন্ত্রাসী দল এবং এইটাকে নিবন্ধন বাতিল করা দরকার, এদের রাজনীতি বন্ধ করা দরকার, এবং হাইকোর্টের আদেশে জামাতের নিবন্ধন বাতিল হয়েছে। তো এটা তো এইটা তো আমাদের সামনে উদাহরণ রয়েছে। এরপরে এই আন্দোলনের ভিতরে জামাতকে ব্যান্ড করলো, সেইটা আবার প্রত্যাহার করা হলো। তো আমি মনে করি এই যে আইন অ্যাডভাইজার এবং অ্যাটর্নি জেনারেল যে মতামত রেখেছে এটার ভালো এবং মন্দ দিক দুইটাই আছে। যে ভালো দিক হলো যে জাতি যে ডিভাইড হয়ে গেছে, জাতি যে ভাগ হয়ে গেছে, এই ভাগটাকে আপনি যদি রিকনসাইল করতে চান, দক্ষিণ আফ্রিকায় যে রিকনসাইল হয়েছিল, রিকনসিলেশন, ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন, যে জাতি আপনি ভাগ অবস্থায় চলবেন না আপনি রিকনসাইল করবেন। যখন জাতি ভাগ হয়ে যায় পরবর্তী নেতৃত্বের উপরে এটা অবলিগেশন হয় জাতিকে এক করা, একটা ইন্টিগ্রেশন করা, ইন্টিগ্রিটি প্রসেসে যাওয়া। সো এই যে আওয়ামী লীগকে ব্যান না করা এটা কিন্তু ইন্টিগ্রেশনে সহায়ক হবে। আবার এই যে তারা যে সন্ত্রাসী করছে, আওয়ামী লীগ তো বেসিক্যালি সন্ত্রাসের সাথে, আওয়ামী লীগ নো ডাউট যে সন্ত্রাসের সাথে জড়িত। তারা এই সর্বশেষ যে দলটা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিল সেই দল কি করে গুম খুন করে, সেই দল কি করে এই যারা গণতান্ত্রিক আন্দোলন করে, যারা নিরীহ আন্দোলন করে, নিরস্ত্র আন্দোলন করে, সেইখানে কিভাবে 1000 লোককে তারা কিল্ড করে, এটা তো ডেফিনেটলি সন্ত্রাসী কাণ্ড। আমি তো মনে করি বাংলাদেশের মানুষের আরাফাতের সেই বক্তব্য শুনেছেন, যদি প্রতি মুহূর্তেও যে গুলি করে তারপরে 5 বছর বুলেট থাকবে, 5 বছরে শেষ হবে না। হ্যাঁ, তো এই কুমড়ো পটাশকে আমরা দেখলাম একদিন আগে তাকে অ্যারেস্ট করছে, আবার দেখলাম যে না অ্যারেস্টের কোনো খবর নাই। তো এইগুলো তো মানুষের মনে একটা নেগেটিভ ইমপ্রেশন যাচ্ছে, একটা আইডিয়া যাচ্ছে কি তাহলে কি সে ম্যানেজ করে ফেলছে, তাহলে কি এখানে কি টাকার লেনদেন হচ্ছে, তাহলে সে কোথায় প্রোটেকশন নিয়েছে। তো এইগুলো তো স্বচ্ছতাকে নষ্ট করে, এগুলো তো মানুষের মনে এই সন্দেহ সৃষ্টি হতে থাকবে। সেই জন্য আমি মনে করি যে বাংলাদেশের মানুষের একটা বড় অংশের কিন্তু আকাঙ্ক্ষা যে এটা আসলে ব্যান করা উচিত, যেহেতু জামাতকে ব্যান করেছে, এবং সেই জন্য তাদের ব্যাপারে কি হবে একটা ওপিনিয়ন তো আমরা দেখলাম। তবে তারা যদি রাজনীতিতে ভবিষ্যতে কখনো করার সুযোগ পায়, আমি মনে করি তাদের জাতির কাছে ক্ষমা চেতে হবে, এবং তাদের আসার জায়গাটা তারা অপেক্ষা করছে। আমি যেটা মনে করি যে তারা তলে তলে এখন অনেকের সাথে যোগাযোগ করতে পারে যে তোমরা দ্রুত নির্বাচন চাও, দ্রুত নির্বাচন চাও। নির্বাচনে এসে যারা ক্ষমতা আসবে, যারা ক্ষমতা যাওয়ার জন্য প্রস্তুত, তারা এমন এমন ভুল করবে যে ওই ভুলের মাধ্যমে অনেকে ভাবে যে 30 বছর পরে আওয়ামী লীগ আসবে, 40 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতা আসবে। সো দ্যাট ক্যান হ্যাপেন। সেটা হতে পারে মানুষ যেটা এন্টিসিপেট করতে পারে তার আগেই হতে পারে। ওই এমন ভুল করবে যেন আপনারা এখানে কমিটি দেখলাম যে লুটপাটে, বিএনপি লুটপাটে জড়িত। তো এইটা তো আমার পার্সোনাল নলেজ যে ওই আমার জেলায় ওখানে যে এই আহ্বায়ক এবং সদস্য সচিব বানাইছে, তারা ছাত্রদল যুবদল কিন্তু লুটপাট করিয়েছে, আমার কাছে কমপ্লেন। তো উপর থেকে যত চেষ্টা করুক যে কোন ধরনের দুর্নীতি সহ্য করা হবে না, লুটপাট সহ্য করা হবে না, কয়টা অ্যাকশন নিতে পারছে আপনি বলেন? বহিষ্কারও করা হচ্ছে কাউকে। হ্যাঁ, বহিষ্কার করছে। আমরা দেখলাম এখানে ফরিদপুরের এক নেত্রীকে স্থগিত করছে, ফরিদপুরের একজন নেত্রী এই যে শ্যামা ওবায়দকে আপনার কি পদ থেকে স্থগিত করছে। তাকে তো আবার দেখা গেল আমির খসরু মাহমুদের পাশে বসে প্রেস ব্রিফিং এ বসে আছে। তো ওইগুলা দলে এই জন্য এই দলগুলো, যে দলগুলোর ভিতরে গণতন্ত্র নাই, তাদের বলা হয় যে তাকে যে আপনার অব্যাহতি দেয় অথবা বরখাস্ত করে, ওইটা একটা স্ট্যাটাস। ও জানে যে 2 দিন পরে কাউকে ম্যানেজ করে আবার ফেরত আসবে। তো এই যাদেরকে অব্যাহতি দিচ্ছে অথবা স্থগিত করছে, ও জানে যে 2 দিন পরে কোন জায়গায় কয় টাকা দিতে হবে এবং কিভাবে ফেরত আসবে। অ্যাকচুয়ালি তারা কোনো পিউনিটিভ অ্যাকশন নেয় না। যে দলের যারা চুরি ডাকাতি করে, যেহেতু এই ম্যাক্সিমাম রাজনীতিবিদদের চরিত্র খারাপ এবং দুর্নীতিবাজ, যে আমি বলি অনেক বড় দলের এইরকম নেতা আছে, আপনি যে 2000 টাকা দেন তাও নেবে, এখনো নেবে। তো সেই যে চরিত্রবান মানুষ যে রাজনীতি করবে, এবং ভালো মানুষ এবং চরিত্রবান মানুষ রাজনীতি না করলে রাজনীতিতে দুর্বৃত্তিত হবে, এটা তো স্বতঃস্ফূর্ত, এটা তো প্রতিষ্ঠিত সত্য।
যে এই বড় দলগুলো যারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিল তারা তো কোনো দুর্নীতিবাজদের বিরুদ্ধে দলীয় ভাবে ব্যবস্থা নেয় না। এটা তো তাদের রাজনৈতিক কালচারে পরিণত হয়েছে, যার জন্য ওরা জানে যে আমি এখন একটু আখের গুছাই, লুটপাট যা করি বহিষ্কার যা করে করুক, 2 দিন পরে আবার দলে ফেরত। তো ওইখানে এসে সবচেয়ে বড় সংস্কার দরকার। আপনি যখন জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আপনি রাজনীতি করতে চান, আপনার দেখাতে হবে যে সবচেয়ে চরিত্রবান মানুষরা, ভালো মানুষরা রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে, তাহলে তারা দেশের সুশাসন, ন্যায় বিচার আনতে পারবে, গণতন্ত্র চর্চা করতে পারবে। এই এক একটা দলের যদি বেশিরভাগ 80 ভাগের উপরে, 90 ভাগের উপরে মানুষ চরিত্রহীন হয়, দুর্নীতিতে লিপ্ত থাকে, তাহলে রাজনীতি এই সার্কেল থেকে কখনই বের হতে পারবে না। এবং সেই চ্যালেঞ্জটাই কিন্তু এই অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারের উপর বর্তাবে। সিনহা ভাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেতে চায় না এবং এইটা করা সম্ভব না, তার ওপিনিয়নে আমি শ্রদ্ধা জানাই। কিন্তু আমি মনে করি যে এই সংবিধানকে রেখে বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনীতি, স্বৈরতন্ত্র ফেরত আসা কোনোভাবেই সম্ভব নয়। আপনি যদি সত্যিকারের রিফর্মস করতে চান, তাহলে এই সংবিধানকে আপনি রিয়েট করতে হবে। এইটা আমার ফার্ম বিলিভ। বাংলাদেশের সংবিধান স্বৈরতন্ত্র সৃষ্টির জন্য সহায়ক। এখানে আপনি ফেরেশতা বসাই দিল, সেই হাসিনার মতোই ফেসিস্ট হবে। যার জন্য বাংলাদেশে 53 সাল পর্যন্ত, 53 বছরে কোনো একটি সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারে নাই। একদিকে সেই নেতৃত্ব আসে নাই এবং অন্যদিকে সেই সিস্টেম গড়ে ওঠে নাই। অতএব আপনি যদি সত্যিকারের সংস্কার করতে চান, সত্যিকারে এই অভ্যুত্থানের উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান, তাহলে আপনার ওখানে যেতে হবে এবং এটার ভুরে ভুরে উদাহরণ রয়েছে। ধন্যবাদ।